আজকের আলোচ্য বিষয় হচ্ছে তাপ। তো তাপ সম্পর্কে যেটা আমরা জানবো, তো সেটা আমরা প্রথম দিকে দেখছি যে কোনো একটা নর্মাল লাইফ বা ডেইলি লাইফে যদি আমরা বুঝতে চাই, তাহলে দেখবো হচ্ছে আগুনের মধ্যে যদি একটা কোনো লোহার দণ্ডকে যদি আমরা ধরি, তাহলে দেখবো সেই দণ্ডটা কী হয়, লোহার দণ্ডটা সেটা প্রথমে গরম হয়ে যায়। ঠিক একই রকমভাবে ওই লোহার দণ্ডটাকেই যদি কোনো একটা ঠান্ডা বস্তুর সংস্পর্শে নিয়ে যাই বা বরফের মধ্যে যদি নিয়ে যাই, তাহলে দেখবো সেটা তখন ঠান্ডা হয়ে যাবে। তার মানে এ থেকে কী বুঝতে পারছি, বোঝা যাচ্ছে যে কোনো ঠান্ডা বস্তু একটি বিশেষ ধরনের তাহলে কী করলো, শক্তি গ্রহণ করছে। তো ঠান্ডা বস্তু বিশেষ ধরনের একটা শক্তি গ্রহণ করে কী হতে পারে, গরম হতে পারে। ঠিক একইভাবে বলতে পারি যে ওই গরম বস্তুই আবার শক্তি বর্জন করতে পারে। শক্তি বর্জন করে কী হবে, সেটা ঠান্ডা হয়ে যাবে। তার মানে বক্তব্য হচ্ছে এরকম যে কোনো একটা বস্তু কোনো একটা ঠান্ডা বস্তু কোনো একটা উষ্ণ বস্তুর সংস্পর্শে গেলে সেখান থেকে সে কিছু একটা শক্তি গ্রহণ করলো, শক্তি গ্রহণ করে সেটা উষ্ণতা লাভ করলো, এবং তারপরে সেটা যদি বাইরে রেখে দিই বা নর্মাল যদি রেখে দিই, সেটা হচ্ছে তখন হিটটা লস করবে বা উষ্ণতাটা লস করবে, করে নিয়ে সেটা কী করছে, করে সেটা ঠান্ডা হচ্ছে। তাহলে মোট কথা এটাই যে এই যে কিছু একটা গ্রহণ করছে আবার কিছু একটা ত্যাগ ছাড়ছে, তাহলে এটা কি, এটা এক প্রকার আমি বললাম শক্তি। তো এই শক্তিটা কি, এই শক্তিকেই বলা হয় তাপ। তাহলে কোশ্চেন দেয় পরীক্ষাতে যে তাপ কী। তাপ হলো এক প্রকার শক্তি যেটা কি করতে পারে, যে কোনো যান্ত্রিক পদ্ধতি ছাড়াই এক বস্তু থেকে কিন্তু অপর বস্তুতে সঞ্চালিত হতে পারে। এক বস্তু থেকে অপর বস্তুতে সঞ্চালিত হয়, মানে এক জায়গা থেকে অন্য জায়গায় যায়, এবং সেটা গ্রহণ করলে বস্তু গরম হবে, এবং সেটা বর্জন যদি করে তাহলে বস্তু ঠান্ডা হবে। তাহলে মাথায় রাখতে হবে এটাই, যে গ্রহণ করলে কি হচ্ছে, বস্তু গরম হচ্ছে, আর যদি বর্জন করে তাহলে বস্তুটা ঠান্ডা হয়ে যাবে। তাহলে পরীক্ষায় দেবে তাপ কাকে বলে, তাহলে উত্তর হচ্ছে তাপ হলো এক প্রকারের একটা শক্তি যা কোনো যান্ত্রিক পদ্ধতি ছাড়াই এক বস্তু থেকে অন্য বস্তুতে অপর বস্তুতে কী করতে পারে, সঞ্চালিত হতে পারে, এবং যা খুব সহজেই যেটা গ্রহণ করলে বস্তু গরম হয় এবং বর্জন করলে বস্তুটা ঠান্ডা হয়ে যায়। তো সেখান থেকে পরে যেটা দেয় সেটা যে দেখতে পাচ্ছি 6.1, সেটা হচ্ছে ক্যালোরিমিতি, জিনিসটা বুঝতে হবে। তো তার আগে যেটা বুঝবো, তাপ হচ্ছে একটা প্রাকৃতিক রাশি, মানে একটা ফিজিক্যাল কোয়ান্টিটি। তো সেটা কি করতে পারে, সেটা হচ্ছে আমরা তার মানে এই তাপের পরিমাপ কিন্তু আমরা করতে পারি। তো যখন কোনো বস্তু তাপ গ্রহণ বা বর্জন করবে, তখন সেই বস্তুর উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস হবে, সেটা বুঝলাম। তাহলে এটাই হচ্ছে যে পদ্ধতিতে কোনো বস্তুর গৃহীত বা বর্জিত তাপ পরিমাপ করা সম্ভব, মানে ও কতটা পরিমাণ তাপ গ্রহণ করলো বা কতটা পরিমাণ তাপ ত্যাগ করলো বা বর্জন করলো, যে পদ্ধতিতে পরিমাপ করা হয় তাকে বলা হয় ক্যালোরিমিতি। তাহলে সেটাই আমরা আগের ক্লাসগুলোতেও দেখেছিলাম, ক্যালোরিমিতি থেকে যেটা পড়েছিলাম যে একটা জিনিস এসেছিল, সেখানে হচ্ছে কত পরিমাণ সে তাপ গ্রহণ করবে বা কত পরিমাণ সে তাপ বর্জন করবে, তার একটা ইকুয়েশন ছিল, একটা সমীকরণ, একটা ফর্মুলা ছিল, সেটা আমরা জানি। তো সেইটা পড়েছিলাম, কিউ ইজিক্যাল টু এম এস টি, অর্থাৎ বলতে পারি কিউ ইজিক্যাল টু স্মল এম মানে হচ্ছে বস্তুর ভর, স্মল এস মানে হচ্ছে বস্তুর আপেক্ষিক তাপ, এবং স্মল টি মানে হচ্ছে কতটা পরিমাণ উষ্ণতার পরিবর্তন ঘটলো। ঠিক এখান থেকে যেটা বলতে পারে, পরীক্ষায় কোশ্চেন দেয় আবার আপেক্ষিক তাপ কাকে বলে। এইমাত্র বললাম যে এস ইজিক্যাল টু আপেক্ষিক তাপ বস্তুর, তা সেইটা হচ্ছে কোনো বস্তুর একক ভরের তাপমাত্রা। মাথায় রাখতে হবে, কোনো বস্তুর একক ভরের তাপমাত্রা 1 ডিগ্রি বৃদ্ধি করতে, কত বাড়াবো, 1 ডিগ্রি করতে যে পরিমাণ তাপ লাগবে তাকে ওই বস্তুর আপেক্ষিক তাপ বলা হয়। ক্লিয়ার? কোনো বস্তুর একক ভরের তাপমাত্রা 1 ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে তাকে ওই বস্তুর আপেক্ষিক তাপ বলে। তাহলে এর একক আছে, তাহলে সিজিএস পদ্ধতিতে একক কি, এর একক হচ্ছে ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস, আর এসআই তো হচ্ছে জুল পার কেজি কেলভিন। পুরো পরীক্ষায় কিন্তু আসে, ভালো করে তৈরি করতে হবে। তাহলে এককটা কি, সিজিএসে ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস, এবং এসআইতে তাপের যে একক বা আপেক্ষিক তাপের যে একক সেটা হচ্ছে জুল পার কেজি কেলভিন, এবং কী অক্ষর দ্বারা প্রকাশ করা হয়, একে স্মল এস অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। আবার আসে আপেক্ষিক তাপের মাত্রা কি, মাত্রা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে L⁻², T⁻², K⁻⁻1। তাহলে এটা হচ্ছে আপেক্ষিক তাপের মাত্রা, L2, T-2, K-1। ঠিক এই ক্যালোরিমিতির মূলনীতি, এটাও পরীক্ষাতে দেয়, ক্যালোরিমিতির মূলনীতি কী, তো সেটা বুঝি একটু। এখানে পাশে একটা ফিগার রয়েছে দেখতে পাচ্ছি 6.1-এ। তো এখানে রয়েছে একটা উষ্ণতা বেশি উষ্ণতা কম, এ বস্তুর উষ্ণতা বেশি বি বস্তুর উষ্ণতা কম, এরকম দুটো বস্তু পরস্পরকে পাশাপাশি রাখা হয়েছে, এবং দেখা যাচ্ছে এ বস্তু যার উষ্ণতা বেশি সেটা তাপ বর্জন করবে, এবং স্বাভাবিকভাবেই বি বস্তুটা সেই তাপ গ্রহণ করবে, যেহেতু ওটা কম উষ্ণতা প্রাপ্ত রয়েছে। ফলে এ বস্তুর তাপমাত্রা কী হবে, ধীরে ধীরে কমবে, এবং বি বস্তুর তাপমাত্রা ধীরে ধীরে সেটা বাড়তে থাকবে। এইভাবে তাপ গ্রহণ এবং বর্জন চলতে থাকবে যত সময় না পর্যন্ত উভয়ের তাপমাত্রা সমান হয়।
যদি এই তাপ গ্রহণ আর বর্জনটা কন্টিনিউ যদি এরকম থাকে, তাহলে একটা পরে এসে সেটা দুজনের তাপমাত্রায় কিন্তু নর্মাল হবে। যে বললাম কথার কথা, নর্মাল যদি আমি ভাবি যে এইটা উষ্ণতা যার বেশি তার তাপমাত্রা বললাম 80 ডিগ্রি সেলসিয়াস, আর যার উষ্ণতা কম তার বললাম রয়েছে 20 ডিগ্রি সেলসিয়াস। তাহলে একটা নিলাম 80, একটা নিলাম 20 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এটা চলতে চলতে যখন সাম্যাবস্থা হবে তখন দেখা গেল তাদের হচ্ছে সাম্যাবস্থায় আসলে, অর্থাৎ দুটো বস্তুরই তো উষ্ণতা তখন হবে 45 ডিগ্রি সেলসিয়াস বা 50 ডিগ্রি সেলসিয়াস। একটা এক্সাম্পল আমি ধরলাম। তো সেটাই ব্যাপার, অর্থাৎ কী বক্তব্য যেটা উষ্ণ বস্তু সে হচ্ছে তাপ ত্যাগ করবে, আর যে শীতল বস্তু সে তাপ গ্রহণ করবে, এবং এটাই হচ্ছে ক্যালোরিমিতের মূলনীতি। তাহলে ক্যালোরিমিতের মূলনীতি কী? সেটা হচ্ছে উষ্ণতর বস্তু দ্বারা বর্জিত মোট তাপ ইজিক্যাল টু শীতলতর বস্তু দ্বারা মোট গৃহীত তাপ। এটা দেখব, এটাই ক্যালোরিমিতের মূলনীতি। 1 নম্বরের কোশ্চেন আসে এটা করে নিয়ে। উদাহরণ যেটা বলেছে একটু দেখব, ক্যালকুলেশনটা করে নিয়ে এখানে কিছু অঙ্ক রয়েছে যেটা নিউমেরিক্যাল পার্ট, সেটা একটু দেখার চেষ্টা করি কী বলতে চেয়েছে। তো এটা দেখি, প্রথমটা বলেছে 10 গ্রাম ভরের এক খণ্ড সীসার উষ্ণতা 50 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে কত তাপ প্রয়োজন। তাহলে আমার ডেটা কী আছে? ডেটা রয়েছে এখানে 10 গ্রাম ভর, তাহলে স্মল এম ইজিক্যাল টু 10 গ্রাম বুঝলাম। টেম্পারেচার দিয়েছে সীসার উষ্ণতা যেটা 80 ইজিক্যাল টু দিয়েছে 50 ডিগ্রি সেলসিয়াস, এটা বাড়াতে বলেছে। করলে তার আবার আরও ডেটা রয়েছে সীসার আপেক্ষিক তাপ, মানে এস রয়েছে, এস বলেছে 0.03 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস। তাহলে একটা জিনিস বোঝা যাচ্ছে, এরা কিন্তু সবাই দেখা যাচ্ছে এখানে যে ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস যেটা বলছে এটা সিজিএস ইউনিট। এবং তাহলে আমি ইকুয়েশনে যা যা পেলাম, মানে ফর্মুলা অঙ্কটা থেকে যা পেলাম, একটা এম আমি জানি, এস আমি জানি, আবার টিও আমি জানি। তাহলে ফর্মুলা যদি ফেলে দিই, আমরা একটু পড়লাম কি পড়লাম, যে গৃহীত তাপ বা বর্জিত তাপ যাই হোক না কেন, এই অঙ্কের ক্ষেত্রে সেটা গৃহীত তাপ রয়েছে, কারণ উষ্ণতা বাড়াতে বলেছে। তাহলে কিউ ইজ ইকাল টু, তখন ইকুয়েশনে দাঁড়াবে কি, এম ইন্টু এস ইন্টু টি। এম মানে কত এখানে? এম মানে 10, এস মানে কত? এস মানে বলেছে 0.03, আর টি মানে বলেছে 50। তাহলে ক্যালকুলেশন করলে দেখবো যে 15 ক্যালোরি, অর্থাৎ মোট তাপের যে প্রয়োজন হবে সেটা হচ্ছে 15 ক্যালোরি তাপের প্রয়োজন হবে। বেশ, ঠিক আছে। নেক্সট যে কোশ্চেনটা দিয়েছে 2 নম্বরটা, সেটা বলেছে দেখো 100 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা কত? 100 গ্রাম বলেছে, তাহলে এম ইজিক্যাল টু 100 গ্রাম, এবং জলের উষ্ণতা 30 ডিগ্রি সেলসিয়াস থেকে স্ফুটনাঙ্কে নিয়ে যেতে কত তাপ প্রয়োজন হয়। তাহলে জলের যে স্ফুটনাঙ্ক, আমরা জানি জলের স্ফুটনাঙ্ক কত, 100 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখন আমরা টেম্পারেচার পেয়ে গেলাম। তাহলে নর্মালি তাহলে কত হচ্ছে, যে 30 ডিগ্রি ছিল 100 ডিগ্রি বানাতে হবে, তাহলে কত বৃদ্ধি করতে হবে? তাহলে 100 মাইনাস 30, 30, তাহলে করলে কত হচ্ছে, 100 থেকে 30 বাদ দিলে 70। তাহলে টি মানে 70 পেলাম, আর এম মানে 100 দিয়েছে। আর এখানে যার বাড়াতে হবে সেটা কার? জলের ক্ষেত্রে। আমরা জানি জলের আপেক্ষিক তাপ সিজিএস পদ্ধতিতে 1 ক্যালোরি পার গ্রাম। তাহলে আমি ডেটা পেয়ে গেলাম এখানেও, আবার সে একইভাবে গৃহীত তাপের পরিমাণ কিউ ইজিক্যাল টু বলবো এম ইন্টু এস ইন্টু টি। তাহলে এম মানে 100, এস মানে 1, আর টি মানে 70। ক্যালকুলেশন করলে দেখব 7000 ক্যালোরি হবে, অর্থাৎ যে পরিমাণ তাপের প্রয়োজন সেটা হবে 7000 ক্যালোরি তাপের প্রয়োজন হবে। 2 নম্বর অঙ্কটা বুঝলাম আশা করি। 3 নম্বর অঙ্কটা যেটা দিয়েছে সেটা দেখছি 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 20 গ্রাম জলের সঙ্গে 10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 40 গ্রাম জল মেশানো হলে চূড়ান্ত তাপমাত্রা কত হবে বলতে হবে। তাহলে সেটা বলছে, তাহলে কি বলেছে এখানে, যে আমি ধরলাম চূড়ান্ত যে তাপমাত্রা সেটা হচ্ছে T ডিগ্রি সেলসিয়াস, আর 10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যে 40 গ্রাম যে জলের কথা বলেছে সেটা কত পরিমাণ তাপ ছাড়বে সেটাকে দেখে নিই। তাহলে 10 ডিগ্রি উষ্ণতায় আছে, সেটা 40 গ্রাম যে জলটা সেটা তাপ ছাড়ছে, নিশ্চয়ই আমি টি যেটা ধরেছি, টি এর ভ্যালুটা যেটা হচ্ছে এখানে বলেছে, কোশ্চেনটা একবার বলছি হচ্ছে 0 ডিগ্রি উষ্ণতায় 20 গ্রাম জলের সঙ্গে 10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 40 গ্রাম জল। তার মানে রেঞ্জটা হচ্ছে 0 ডিগ্রি, আর ওদিকে ম্যাক্সিমাম হচ্ছে 10 ডিগ্রি। তার মানে নিশ্চয়ই যে সাম্যাবস্থান যেটা হবে সেটা 0 থেকে 10-এর মধ্যে কোনো একটা টেম্পারেচার হবে। আমি সেই টেম্পারেচারটাকে টি ধরে নিলাম এখানে। তাহলে এবার আমি বলছি 10 ডিগ্রি সেলসিয়াস যে আছে সেটা তো হিসাব মতো বেশি তাপ, মানে ওটা হচ্ছে উষ্ণ বস্তু, তা সেক্ষেত্রে কী হবে, সে তাপ বর্জন করবে। তাহলে 10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 40 গ্রাম জল দ্বারা বর্জিত তাপের পরিমাণ কত হবে? এম ইন্টু এস ইন্টু টি ফর্মুলা যদি অ্যাপ্লাই করি তাহলে হচ্ছে এম মানে 40, এস মানে যেহেতু জল তাই 1, আর ইন্টু হচ্ছে তাহলে 10 থেকে আমি ধরেছি সাম্যাবস্থান যেটা আসবে সেটা হচ্ছে টি, তাহলে হলো 10 মাইনাস টি। তাহলে ইকুয়েশন দাঁড়ালো বর্জিত তাপের পরিমাণ 40 ইন্টু 1 ইন্টু 10 মাইনাস টি ক্যালোরি। ঠিক একইভাবে বলতে পারি 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা যেটা ছিল সেটা 20 গ্রাম জল যে কী করবে, গৃহীত তাপ কত হবে, তাহলে এখানে 20 হচ্ছে এম, জলের আপেক্ষিক তাপ জানি 1, তাহলে 20 ইন্টু 1 ইন্টু টি মাইনাস 0, কারণ এক্ষেত্রে যে টি এর যে মান অর্থাৎ সাম্যাবস্থানের মান নিশ্চয়ই ডেফিনেটলি 0 ডিগ্রির থেকে বেশি হবে, তাই সেটাকে টি মাইনাস 0 করলাম।
তাহলে এখান থেকে তাহলে বলতে পারি ক্যালোরিমিতির মোট যে নীতি আমরা জানি, ক্যালোরিমিতির মূল নীতি কি আমরা জানি, গৃহীত তাপ ইজ ইকুয়াল টু বর্জিত তাপ। তাহলে এবার এই দুটো যে ইকুয়েশন পেলাম, অর্থাৎ 40 × 1 × 10 - t ইজ ইকুয়াল টু তাহলে করবো 20 × 1 × t-0, এবং ক্যালকুলেশন যদি করি নর্মালভাবে যদি আসে সেরকম দেখবো টি ইজ ইকুয়াল টু, যার ভ্যালুটা বেরোবে 6.67। তো টি ইজ ইকুয়াল টু হলো 6.67 ডিগ্রি সেলসিয়াস। তাহলে মিশ্রণের চূড়ান্ত তাপমাত্রা তাহলে হবে 6.67 ডিগ্রি সেলসিয়াস। আশা করি এই তিনটে অঙ্ক মোটামুটি বুঝলাম। বোঝার পরে একটা রয়েছে 6.2 ইউনিটে যেটা দেখতে পাচ্ছি, সেখানে বলতে যাচ্ছে ইকুইভ্যালেন্স অফ ওয়ার্ক অ্যান্ড হিট, মানে কার্য ও তাপের মধ্যে তুল্যতা। তাহলে বিষয়টা কি, বিষয়টা হচ্ছে যে মানে ব্যাপারটা হচ্ছে যে কার্য যদি করা হয় তাহলে সেটা তাপ উৎপত্তি লাভ করবে, বা একইভাবে বলা যেতে পারে তাপ যদি উৎপত্তি লাভ করে তাহলে ডেফিনেটলি সেখানে কোনো কার্য হয়েছে। তো এই বিষয়টা মাথায় রাখতে হবে। তা তাপের কার্য আর তাপের মধ্যে তুল্যতা বুঝতে গেলে যেটা স্বাভাবিকভাবে মাথায় আগে আসে সেটা হচ্ছে যে মনে করি যে আমরা করলাম কি, হাতের তালু দুটো পরস্পর আমরা করলাম স্পর্শ করে বেশ কয়েকবার জোরে জোরে ঘষলাম। তাহলে দেখবো কি, দেখবো হাতের তালু দুটো গরম হয়ে গেছে। তার মানে কী হলো, তার মানে ডেফিনেটলি সেখানে কোনো কার্য হয়েছে। এবং কার্য কীভাবে হলো, এই পরস্পর স্পর্শ করে যে ঘষলাম, তাহলে তার ফলে কিন্তু হলো সেটা কার্য করেছে, এবং তার ফলে কিন্তু সেখানে কার্যটা তাপে রূপান্তরিত হয়েছে। মানে বক্তব্যটা এটাই যে কার্য তার মানে রূপান্তরিত, কনভার্ট হলো কিসে, তাপে কনভার্ট হয়ে গেল। ঠিক সেইখান থেকেই যেটা পড়বো, সেখান থেকে তো এই সায়েন্টিস্ট জুল এলেন, এবং জুল এসে কিন্তু একটা সূত্র আবিষ্কার করলেন। সূত্রটা একবার বলি। তো সেটা হচ্ছে, বলছে যখন কোনো কার্য করার ফলে তাপ উৎপন্ন হয়, যেরকম কার্য কোনটা করলাম, এই হাতে হাত ঘষলাম, কার্য করলাম, করে কী হলো, তাপ উৎপন্ন হলো, অথবা তাপকে কার্যে রূপান্তরিত করা হয়, বা একই কথা যেটা বললাম যে তাপটা যদি কনভার্ট হয়ে যায় ওয়ার্কে, তাহলে কি হচ্ছে, তখন কৃতকার্য আর উৎপন্ন তাপ পরস্পর সমানুপাতিক হবে। কৃতকার্যকে লেখা হয় কী দিয়ে, ওয়ার্ক ডান মানে ডাব্লিউ দিয়ে লেখা হচ্ছে, আর উৎপন্ন তাপ আমরা দেখলাম তাপকে কিউ দিয়ে লেখা হচ্ছে। তাহলে পড়লাম পরস্পরের সাথে সমানুপাতিক হবে, তার মানে ইকুয়েশনটা বলতে পারি ডাব্লিউ ভ্যারিয়াস সাইন দিয়ে কিউ, বা ডাব্লিউ সমানুপাতি হচ্ছে কিউ। এবং এইখানে যখন এই সমানুপাতি যে চিহ্নটা আছে, সমানুপাতির চিহ্ন তুলতে গেলে আমার কী দরকার, একটা কনস্ট্যান্ট বা একটা ধ্রুবক দরকার, এবং সেই ধ্রুবকের জায়গায় আমরা বলবো ডাব্লিউ ইজ ইকুয়াল টু, যদি বসাই তাহলে ধ্রুবকটা নিয়ে এলাম জে, এবং ইকুয়েশনটা দাঁড়াবে হচ্ছে ডাব্লিউ ইজ ইকুয়াল টু জে ইন্টু কিউ। তাহলে এইখানটা যেটা এলো, এই জেকে বলা হয় হচ্ছে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বা জুল তুল্যাঙ্ক বলা হবে। তাহলে এখানে এই মাত্র যেটা পড়লাম ডাব্লিউ ইজ ইকুয়াল টু জে ইন্টু কিউ, এই সমীকরণে যদি আমরা কিউকে যদি 1 ধরে নিই, 1 ধরলে তাহলে কী হচ্ছে, কিউ ইকুয়াল টু যদি 1 হয় তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু জে হয়ে যাবে। তাহলে এখান থেকে দেখো যদি ডাব্লিউ ইজ ইকুয়াল টু জে হয়, তাহলে আমি এই তাপের যে যান্ত্রিক তুল্যাঙ্ক বললাম বা জুল তুল্যাঙ্ক বললাম, তার একটা সংজ্ঞা পেয়ে গেলাম। তো সেটা কি, সেটা বলতে পারি এক একক তাপ উৎপন্ন করতে যে পরিমাণ কার্য সম্পাদন করতে হয়, কারণ আমি ধরলাম কি কিউ ইকুয়াল টু 1 ধরেছি, তার মানে একক পরিমাণ তাপ উৎপন্ন করতে যে পরিমাণ কার্য করতে হবে তাকেই তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বলা হবে। আশা করি ক্লিয়ার, কারণ ডাব্লিউ ইকুয়াল টু জে আর কিউ ইজ ইকুয়াল টু 1 ধরে নিয়েছে, সেই কারণে হলো। বেশ। এবং সিজিএস পদ্ধতিতে এই তাপের যান্ত্রিক তুল্যাঙ্কের মান আছে, সেই মানটা কত তার পরীক্ষায় কিন্তু দেয়, এবং সেই ভ্যালুটা হচ্ছে 4.2 × 10⁻7 আর্ক পার ক্যালোরি, এবং এসআইতে এর মানটা হয়ে যায় 4.2 জুল পার ক্যালোরি। এটা কিন্তু দেখতে হবে, সিজিএস ইউনিটে তাপের যান্ত্রিক তুল্যাঙ্কের মান 4.2 × 10⁻7 আর্ক পার ক্যালোরি, আর এসআইতে 4.2 জুল ইজ পার ক্যালোরি। এবং তারপরে এই জুলের সাথে যে আর্গের সম্পর্ক সেটা বোঝাই যাচ্ছে, আমরা জানি 1 জুল ইজ ইকুয়াল টু 10⁻7 আর্গ, সেই সম্পর্কের জন্যই এটা হলো। পরীক্ষায় কিন্তু আরেকটা কোশ্চেন দেয়, সেটা হচ্ছে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক 4.2 × 10⁻7 আর্গ পার ক্যালোরি বলতে কী বোঝো বা কী বোঝায়, সেটা একটু ব্যাখ্যা করতে হবে। তাহলে এটা বোঝা যাচ্ছে, তাহলে আমরা বুঝবো এরমভাবে 1 ক্যালোরি তাপ উৎপন্ন করতে 4.2 × 10⁻7 আর্গ কার্য সম্পাদিত করতে হয়। ক্লিয়ার? কত তাপ উৎপন্ন করতে হবে, 1 ক্যালোরি তাপ উৎপন্ন করতে হবে। করতে গেলে কী পরিমাণ কার্য লাগছে, কত ওয়ার্ক কার্য লাগবে, সেটা হচ্ছে 4.2 × 7 4.2 × 10⁻7 আর কার্য সম্পাদিত করতে হবে। অথবা এটাকেই বলা যেতে পারে ঘুরিয়ে 4.2 × 10⁻7 আর কার্য সম্পূর্ণ তাপে রূপান্তরিত করলে তাহলে 1 ক্যালোরি তাপ উৎপন্ন হবে। ঠিক জাস্ট ঘুরিয়ে বলা হলো, একই কথা। তাহলে এই বিষয়টা এখানে বুঝলাম। করে নিয়ে এই তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক এখান থেকে আমরা যেটা পড়লাম, যে ইকুয়েশনটা বললাম ডাব্লিউ ইকুয়াল টু জে ইন্টু কিউ, এই ইকুয়েশনের ওপর এখানেও 3খানা অঙ্ক আছে, 3টে নিউমেরিক্যাল পোর্শন, আমরা একটু দেখার চেষ্টা করি।
প্রথম যেটা বলেছে সেটা বলেছে 50 ক্যালোরি তাপ উৎপন্ন করতে কী পরিমাণ কার্য করতে হবে। তাহলে আবার ডেটাগুলো লিখে নিই। 50 ক্যালোরি তাপ বলেছে মানে কিউ ইজ ইকুয়াল টু 50, উৎপন্ন করতে কী পরিমাণ কার্য, তাহলে বের করতে হবে কি ডাব্লিউ। তাহলে ইকুয়েশন বসাবো ডাব্লিউ ইকুয়াল টু জে ইন্টু কিউ। তাহলে এখানে লিখবো জে মানে কি জানি, জে মানে হচ্ছে 4.2 জুল পার ক্যালোরি, আর কিউ মানে হচ্ছে 50 ক্যালোরি। তাহলে এবার ডেটাটা বসাবো, ডাব্লিউ ইকুয়াল টু বসাবো 4.2 ইন্টু 50, ইন্টু করলে যা হবে তাই, অর্থাৎ 210 বেরিয়েছে এখানে, 210 জুল। তাহলে কার্য উৎপাদিত হবে 210 জুল কার্য উৎপন্ন হলো। বেশ, পরেরটা বলেছে 420 জুল কার্য তাপে রূপান্তরিত হলে কী পরিমাণ তাপ উৎপত্তি লাভ করবে। ভালো কথা, তাহলে এখানে দিয়েছে 420 জুল কার্য, তাহলে ডাব্লিউ ইকুয়াল টু কত, 420 জুল। আর জে মানে আমরা জানি কি, জে মানে জানি 4.2 জুল পার ক্যালোরি। তাহলে সেটা বসাবো। তো সেটা যদি বসাই এখানে, আমরা জানি ডাব্লিউ ইকুয়াল টু জে কিউ, বের করতে হবে কি, কিউ বের করতে হবে। তাহলে ফর্মুলা কী হবে, কিউ ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই জে। ডাব্লিউ মানে কত, ডাব্লিউ মানে 420 আর জে মানে 4.2, কাটাকুটি করলে বেরিয়ে যাবে 100 ক্যালোরি। তাহলে তাপ কত উৎপত্তি লাভ করলো, সেটা হচ্ছে 100 ক্যালোরি তাপ উৎপত্তি লাভ করলো। ঠিক একই রকমভাবে 3 নম্বরটাও দেখি কী দিয়েছে, বলছে 12 ক্যালোরি তাপ উৎপন্ন করতে। তাহলে কিউ ইজ ইকুয়াল টু কত বলেছে, 12 ক্যালোরি উৎপন্ন করতে 50.4 জুল কার্য করতে হয়। তার ডাব্লিউ কত বলেছে এখানে, ডাব্লিউ আবার বলেছে 50.4 জুল, ডাব্লিউ কথা বললো আমাদের। বেশ, তো ডাব্লিউ যদি 50.4 হয় তাহলে আমি জুল তুল্যাঙ্কের মান কত, মানে জে এর মানটা বের করতে হবে। তাহলে ইকুয়েশন কি জানি, ইকুয়েশন জানি আমরা ডাব্লিউ ইকুয়াল টু জে ইন্টু কিউ। তাহলে জে ইজ ইকুয়াল টু বসাবো ডাব্লিউ বাই কিউ, যেখানে ডাব্লিউ মানে হচ্ছে আমাদের 50.4 আর কিউ মানে হচ্ছে 12 বসালে কাটাকুটি করবো, ক্যালকুলেশন করে দেখবো আসবে 4.2 জুল পার ক্যালোরি। আশা করি এই 3টে অঙ্ক মোটামুটি আমরা বুঝলাম। বুঝে নিয়ে, অর্থাৎ যা যা পড়লাম এখান থেকে, তারপর কার্য সম্পাদিত জুলের সূত্র এবং সেখান থেকে একটা ইকুয়েশন, সেই ইকুয়েশন থেকে মানে জুলের সূত্রের যে ইকুয়েশন সেটা বুঝলাম, বুঝে সেখান থেকে 3টে অঙ্ক আমরা মোটামুটি বোঝার চেষ্টা করলাম। নেক্সট যে আইটেমটা শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে 6.3 যে ইউনিটটা আছে, সেটা হচ্ছে লিন তাপ বলে ল্যাটেন্ট হিট, এই ব্যাপারটা বুঝবো। তো ল্যাটেন্ট হিট বুঝতে গেলে একটু অন্যভাবে একটু ব্যাখ্যা করার চেষ্টা করছি। সেটা হচ্ছে যে পদার্থের আমরা জানি 3খানা অবস্থা থাকে, একটা কঠিন, একটা তরল, একটা হচ্ছে বাষ্প বা গ্যাসিয়াস স্টেট, এটা জানি। তাহলে সেই কঠিন পদার্থকে আমি যদি তাপ প্রয়োগ করি, ধরলাম আমি ফ্রিজ থেকে বরফটা বের করলাম, ফ্রিজ থেকে বরফ বের করলাম, করে সেটাকে আমি হিট করলাম, তাপ দিলে কি হবে, সেটা সঙ্গে সঙ্গে সেটা গলে যাবে, গলে কি লাভ করবে, তরল পদার্থ লাভ করলো। ঠিক একই রকমভাবে সেই যে গলে যে জল হলো, সেই জলটাকে আমরা করলাম কি, করে আবার এটাকে হিট দিতে শুরু করলাম, আগুনে আবার হিট দিলে তখন সেটা বাষ্প লাভ করবে, বাষ্পে পরিণত হবে। ঠিক একই রকমভাবে যদি উল্টো কেস বলি, যদি কোনো বাষ্প হয়, সেই বাষ্পটাকে যদি আমরা কোনো ঠান্ডা বস্তু দিয়ে যদি ধরার চেষ্টা করি, তাহলে তার গায়ে দেখবো জলীয় বিন্দু তৈরি হবে, এবং সেখান থেকে সেই জলটাকে যদি কালেক্ট করতে পারি, জলটাকে কালেক্ট করে যদি আমরা ফ্রিজে বা ঠান্ডা সংস্পর্শে নিয়ে যেতে পারি বা রাখতে পারি, তাহলে বা ফ্রিজেই বললাম, তাহলে সেখানে দেখবো তখন কী হবে, সেটা বরফে রূপান্তর হবে। অর্থাৎ দেখা যাচ্ছে যে বরফ থেকে বরফেই কিন্তু ফিরে এলাম, অর্থাৎ বিষয়টা কঠিন থেকে তরল, তরল থেকে গ্যাস, এবং গ্যাস থেকে আবার সেটা ব্যাক করে তরল এবং দেন কঠিন, এইভাবে কিন্তু প্রসিডিওর সম্ভব কিছু কিছু জিনিসের ক্ষেত্রেও। এবং সেখান থেকেই কিন্তু এই উৎপত্তি লাভ করবে, এই লিন তাপের একটা কনসেপ্ট কিন্তু উৎপত্তি লাভ করছে। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে তাপ প্রয়োগ বা তাপ নিষ্কাশনের ফলে পদার্থের এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তর হওয়াকেই অবস্থার পরিবর্তন বলা হয়। মানে তাপ প্রয়োগ করলাম বা তাপটাকে বের করলাম, নিষ্কাশন করলাম, করে পদার্থের এক অবস্থা থেকে অন্য অবস্থায় যদি যাওয়া যায়, মানে কঠিন থেকে তরল হলো বা তরল থেকে গ্যাস হলো, বা ঘুরিয়ে বলতে পারি গ্যাস থেকে তরল বা তরল থেকে কঠিনে আসলো, এই রকম যে চেঞ্জিং যে হচ্ছে, একেই বলা হচ্ছে অবস্থার পরিবর্তন বলা হচ্ছে। তাহলে অবস্থা পরিবর্তনের সংজ্ঞাটা বুঝলাম। এবং সেখান থেকে যে আমরা জানি কঠিন পদার্থে তাপ প্রয়োগ করতে গেলে কী হচ্ছে, উষ্ণতা বাড়ছে, মানে উষ্ণতা বাড়াতে হবে, সেরকমভাবে এটা দেখবো, জাস্ট রিডিং করবো এখান থেকে, পড়ে নিয়ে এখানে যেটা আসবে যে লিন তাপের যে কনসেপ্টটা, সেটা একটু মাথায় নেব। লিন তাপের ব্যাপারটা কি আমি একটু বলে নিই, যে যেরকম দেখা যায় যে বরফটা যখন বের করলাম, বরফটা সঙ্গে সঙ্গে যখন বের করলাম, যে তখন সঙ্গে সঙ্গে তো গলছে না ইনিশিয়ালি, কিন্তু কিছু সময় পরে সে করে কি, পরিবেশ থেকে, বাইরের পরিবেশ থেকে একটা তাপ গ্রহণ করে কিন্তু সে গলা শুরু করবে। এটা হচ্ছে মাথায় রাখতে হবে, এবং তার একটা ভ্যালু আছে যে কী পরিমাণ সে বাইরে থেকে তাপ গ্রহণ করবে, তারপরে হবে। অর্থাৎ আমার বক্তব্যটা হচ্ছে এরকম যে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাতেই যে বরফ হচ্ছে, আবার 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাতেই সেই বরফটা কিন্তু গলে জল হচ্ছে, যে ঠিক এই কনসেপ্টটা মাথায় রাখতে হবে।
তাহলে একই উষ্ণতাতেই একটা জিনিস মানে বরফের কথা বলছি, সেটা কঠিন স্টেট ছিল, আবার সেই উষ্ণতাতেই সেটা গলে কিন্তু জল স্টার্ট হলো। এবং কীভাবে হলো, সে করলো কি বাইরের বা আশেপাশ থেকে কিন্তু সে হচ্ছে তাপটা গ্রহণ করলো। এই যে আশপাশ থেকে যে পরিমাণ সে তাপ গ্রহণ করলো সেটাই হচ্ছে লিন তাপ বলা হবে। এবং সেই সংজ্ঞাটা যদি এটা পড়ি, কী বলছে দেখি, বলছে উষ্ণতা স্থির রেখে, আমি এইমাত্র বললাম 0 ডিগ্রি সেলসিয়াসের কথা, যে উষ্ণতা কিন্তু স্থির ছিল দুটোর ক্ষেত্রেই, মানে বরফেরও তাই জলেরও তাই। উষ্ণতা স্থির রেখে একক ভরে কোনো পদার্থের, একক ভরে পদার্থ মানে সেই আমি ধরলাম নির্দিষ্ট পরিমাণ আমি বরফ নিয়েছিলাম, পদার্থের শুধু অবস্থার পরিবর্তনের জন্য, শুধু অবস্থা পরিবর্তন মানে কঠিন ছিল দেন সেটা তরল হলো, পরিবর্তনের জন্য যে পরিমাণ তাপ প্রয়োগ বা নিষ্কাশন করতে হয়, মানে এখানে আমরা তাপ প্রয়োগ করেছি মানে সে পরিবেশ থেকে তাপ নিয়েছে, তাপ প্রয়োগ বা নিষ্কাশন করতে হয়, সেই পরিমাণ তাপকে মানে যে পরিমাণ তাপ ও নিল বাইরের থেকে, ওই পদার্থের, কোন পদার্থের, এখানে বরফের কথা বলেছি, সেই পদার্থের ওই অবস্থার পরিবর্তনের লিন তাপ বলা হয়। ওই অবস্থার পরিবর্তন মানে কঠিন থেকে যে তরল হলো সেই অবস্থার পরিবর্তনের কথা কিন্তু বলা হলো, সেই অবস্থার পরিবর্তনকে বলছে লিন তাপ বলা হচ্ছে। তাহলে এটা কনসেপ্ট ক্লিয়ার আশা করি। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় সেটা ছিল বরফ, এবং 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাতেই সে কিন্তু তরলে রূপান্তর করলো। এবং সেই সময় ও করছে কি, পরিবেশ থেকে বা আশেপাশ থেকে বা বাইরে থেকে আমরা তাপ প্রয়োগ করছি বা সে তাপ গ্রহণ করছে, এবং যে পরিমাণ তাপ গ্রহণ করছে সেই পরিমাণ তাপকেই সেই পদার্থের ওই অবস্থার পরিবর্তনের লিন তাপ বলা হবে। আশা করি বোঝাতে পেরেছি ব্যাপারটা। এবং সেইটা থেকে ইকুয়েশান যেটা হয়, যে ধরলাম যে এম ভরের কোনো পদার্থ ছিল, সেটা পারিপার্শ্বিক থেকে কিউ পরিমাণ তাপ গ্রহণ করলো বা নিষ্কাশন করতে হবে, তাহলে তার পরিমাণটা কত হবে, পরিমাণ হচ্ছে কিউ, কিউ ইজ ইকুয়াল টু হবে তখন এম ইন্টু এল, অর্থাৎ স্মল এম ইন্টু ক্যাপিটাল এল। এই যে ক্যাপিটাল এল, এই ক্যাপিটাল এলটাকেই বলা হবে লিন তাপ। তাহলে এল ইজ ইকুয়াল টু, তাহলে ঘুরিয়ে বলা যেতে পারে কিউ বাই এম, এটা মাথায় রাখতে হবে, এল ইজ ইকুয়াল টু কিউ বাই এম। তাহলে লিন তাপের একক তাহলে কী হবে, লিন তাপের একক সিজিএস পদ্ধতি হচ্ছে ক্যালোরি পার গ্রাম, আর এসআইতে হচ্ছে জুল পার কিলোগ্রাম, এটা দেখব। এরকম লিন তাপের অনেকগুলো ভাগ হতে পারে, সেটা সাধারণত অনেকগুলো মানে 4 প্রকারের ভাগে ভাগ করা হয়েছে 4টেতে। একটা হচ্ছে গলনের লিন তাপ, একটা কঠিনীভবনের লিন তাপ, একটা বাষ্পীভবনের লিন তাপ, একটা ঘনীভবনের লিন তাপ। গলনের লিন তাপ মানে যে উদাহরণটা দিয়ে বোঝানোর চেষ্টা করলাম সেটা হচ্ছে গলনের লিন তাপ ছিল, অর্থাৎ যে কঠিন থেকে তরলে রূপান্তর হচ্ছিল সেটা হচ্ছে গলনের লিন তাপ। কঠিনীভবনের লিন তাপ ঠিক একইভাবে ঘুরিয়ে যদি বলি, তরল পদার্থ থেকে সেটা যদি কঠিন পদার্থ হয় তাহলে যে পরিমাণ তাপ নিষ্কাশন করতে হবে সেটা হচ্ছে কঠিনীভবনের লিন তাপ। ঠিক একই রকম বাষ্পীভবনের লিন তাপ কোনটা, বাষ্পীভবনের লিন তাপ হচ্ছে তরল থেকে যদি গ্যাসিয়াস বা বাষ্প হতে চায় তাহলে যে পরিমাণ তাপ ওকে বাইরে থেকে প্রয়োগ করতে হচ্ছে বা পরিবেশ থেকে সে গ্রহণ করার চেষ্টা করছে সেটা হচ্ছে বাষ্পীভবনের লিন তাপ। ঠিক উল্টো কেস, যদি কোনো একটা গ্যাসিয়াস স্টেট থাকে সে বা বাষ্প থাকে, সেখান থেকে যদি সে তরল হতে চায় তাহলে যে পরিমাণ তাপ তাকে নিষ্কাশন করতে হবে সেটা হচ্ছে ঘনীভবনের লিন তাপ। ঠিক এই কনসেপ্টটা মাথায় রাখতে হবে। রেখে পরেরটা যেটা পড়বো আমরা সেটা হচ্ছে গলনের লিন তাপ, একটু দেখার চেষ্টা করি। তো গলনের লিন তাপ আমার মনে হয় এটা পরের দিনই আমরা আলোচনা করছি। এই গলনের লিন তাপ, বাকি যে লিন তাপের ব্যাপারটা আছে, কিছু গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আছে, সেগুলো আমরা আশা করছি নেক্সট দিন বা নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব। আজকে আপাতত এতটাই শেষ করছি আমরা। এবং ভালো করে মানে এটা পড়তে হবে এবং ভালো করে বোঝার চেষ্টা করতে হবে। যেখানে কোনো অসুবিধা থাকলে আমাকে তোমরা কোশ্চেন করো, আমিও তার উত্তর দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, ধন্যবাদ।